চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ও ১৪৪ ধারা জারি। বিকেলে সব পক্ষের সঙ্গে বৈঠক। ডাকসু নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। ইশতেহারে প্রতিশ্রুতির ছড়াছড়ি, নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট নিরসনে জোর। দেশে ডলার নয়, টাকার সংকট, দাবি করলেন গভর্নর। কমেছে মূল্যস্ফীতি ও আমদানি ব্যয়, সুখবর রপ্তানি ও রেমিটেন্সে। এবং জাহাজের ওয়াচম্যান ইস্যুতে চট্টগ্রাম বন্দর সেল ও শিপিং এজেন্ট দ্বন্দ্ব। ৩ গুণ বেশি মজুরিতে নিয়োগে অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি চানসিন জুথিকা এবং এদিকটা আমি মশিউর অনিক। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা অবমাননার ইঙ্গিতের ঘটনায় গেল রাতে অবরোধ ভাঙচুর আর দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিকেলে দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ারও কথা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই ঘটনা ঘটে। আহত হয়েছেন এই ঘটনায় শতাধিক। মাদ্রাসা নিয়ে অশালীন ইঙ্গিত করা অভিযুক্ত যুবক আরিয়ানকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকালে মাদ্রাসার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেয় আরিয়ান ইব্রাহিম নামে এক তরুণ। আর এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা সড়কে নেমে আসে। এতে জুলুস ফেরতদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আর এতে হাটহাজারী, নাজিরহাট আর রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ১৪৪ ধারার জারির পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপেক্ষা করতেছে ওদিক থেকে বাজারে। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ। ভিপি সহ বিভিন্ন পদের প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। এদিকে শনিবার দুপুরে হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে সংবাদ সম্মেলনে করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, নির্বাচিত হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করবেন। বিজয় ৭১ হলের সামনে গণমাধ্যমের সঙ্গে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম ডাকসু নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণা চালান স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্র নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। এদিকে শনিবার নির্বাচন কমিশনের কার্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোট কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। তবু এই অক্সফোর্ডে রয়েছে নানান ধরনের সংকট। বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তুলে ধরেছেন তাদের ইশতেহার। বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের বিশ্বমান করে গড়ে তুলতে বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা দিয়েছে ইশতেহার। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন ইশতেহারের আদ্যপান্ত। আগামী ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রাচ্যের অক্সফোর্ড তকমা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে নানান সংকট। দীর্ঘদিন পরে হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে তাই তো প্রার্থীরা তুলে ধরেছেন ইশতেহার। প্রধান প্যানেলগুলো সহ অন্য প্যানেলগুলোর ইশতেহারে কি রয়েছে? কারো কারো ইশতেহারে মৌলিক অনেক বিষয়ে মিল থাকলেও অনেকের ইশতেহারে কিছু ভিন্নতাও রয়েছে। আবার অনেকের ইশতেহারে আছে অনেক চমকও। ছাত্রদল সমর্থিত প্যানেল ১০ দফা ইশতেহারে মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরেছে। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা, কারিকুলাম ও গবেষণার আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শাটল সার্ভিস, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ ও কর্মসংস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল সুবিধা ও সাইবার নিরাপত্তা,
পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং কার্যকর ডাকসু প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। আর রয়েছে গেস্ট রুম, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন পীড়নের মতো চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা। আমরা আমাদের যেই 10 দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতই প্রতিফলিত হয়েছে। 12 মাস 36 সংস্কার বিষয়ক ইশতেহার ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের, যেখানে 6টি হ্যাঁ এবং 6টি না সহ রয়েছে 36 দফা। ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসর মুক্ত করা, গেস্ট রুম, গণরুম কালচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার প্রস্তাবনা। সাম্য, মোফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত সব নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। আবাসন সংকটে নানা পদক্ষেপের কথাও রয়েছে এতে। খাবারের মান নিশ্চিতে নানামুখী পদক্ষেপ, আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য হলের নিয়ম সহজীকরণ, প্রশাসনিক ভবনের সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপার স্লিটস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা সহ আরও অনেক কিছুই রয়েছে ইশতেহারে। নিরাপদ ক্যাম্পাস, 2 আবাসন সংকটের সমাধান, 3 নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, 4 চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, 5 উন্নত পরিবহন, 6 ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্যসেবা। বাগছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল 8টি প্রস্তাবনায় মোট 50 দফা দাবি উপস্থাপন করেছে। এতে প্রাধান্য পেয়েছে ডাকসুকে নিয়মিত করা, একাডেমিক, প্রশাসনিক ও গণতান্ত্রিক সংস্কার, আবাসন সংকট নিরসনে পদক্ষেপ, শিক্ষার্থীর মর্যাদা রক্ষা, ইন্টারনেট সহজীকরণ, খাবারের মান, ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম এবং নারী শিক্ষার্থীদের আবাসন। আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশে আমরা কাজ করব। 9 দলীয়করণ, 9 বিরাজনীতিকরণ এই স্লোগানকে সামনে রেখে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে উমাম্মা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি সচেতন করা, ক্যাম্পাসকে দলীয় রাজনীতি মুক্ত রাখা এবং একাডেমিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইশতেহারে 11টি লক্ষ্যমাত্রা রেখেছে প্যানেলটি। ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। বাম সংগঠন সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ, সমতায় প্রতিরোধে নিরাপদ ক্যাম্পাস স্লোগান সামনে রেখে ইশতেহারে মোট 18টি দফা তুলে ধরেছে প্রতিরোধ পর্ষদ। ছাত্র অধিকার সমর্থিত প্যানেল ডাকসু ফর চেঞ্জ 14 দফা সম্বলিত ইশতেহার দিয়েছে প্যানেলটি। ক্যাম্পাসের নানাবিধ সংকট সমস্যা তুলে ধরে যে সম্ভাবনাময় ইশতেহার দিয়েছেন প্রার্থীরা, যে প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে চাইছেন ভোট, নির্বাচিত হলে তার কতটুকু বাস্তবায়ন হবে তা সময়ই বলে দেবে। তবে এই ডাকসুর মধ্য দিয়ে দেশে দীর্ঘদিন পর যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো তা ক্যালেন্ডারের পাতায় হোক নিয়মিত, এমনটাই তো চাওয়া সবার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। দেশে মূল্যস্ফীতি ও আমদানি ব্যয় কমেছে, উল্টো দিকে বেড়েছে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ। শনিবার রাজধানীতে এক আলোচনায় অর্থনীতি নিয়ে এমন সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে দেশে ডলার সংকট নয়, রয়েছে টাকার সংকট বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম। আমরা কিন্তু কোনো সরকারি সহযোগিতা নেইনি। আসন্ন জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটে অংশগ্রহণ, বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরতে সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজন করে ব্র্যান্ডিং বাংলাদেশ, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি শীর্ষক আলোচনা সভা। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণরা মিলে বক্তাদের মতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের মানুষের জন্য ভালো হতো। তবে ফেব্রুয়ারিতে ভোট হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যের অভাবকে দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী আমলের আমলাতন্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনীকে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামী নির্বাচনটা যদি আমরা ব্যর্থ করি তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব এবং এদেশের জনগণ, এদেশের তরুণ সমাজ আমাদেরকে ক্ষমা করবে না। যারা এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে বিনাশ করতে হবে। অন্যথায় যে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন কিন্তু আসলেই জ্বলে ভেসে যাবে।
ছাত্র জনতার মতোই ২৪-এর আন্দোলনে প্রবাসীদের অবদান ছিল, তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সেই মানুষগুলোকে আমরা সামনে আনতে চাই এবং তাদের যে আসলে অধিকার, সেই অধিকারের পক্ষে আমরাও থাকতে চাই। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, অর্থনীতি স্থিতিশীল করতে কাজ করছে সরকার। ডলার নয়, দেশে টাকার সংকট আছে বলে স্বীকার করেন গভর্নর। ডলারের সংকট ছিল, এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন ছিল এবং মূল্যস্ফীতির একটা ঊর্ধ্বমুখী বিশাল প্রবণতা ছিল। সব মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছিল এবং সেখান থেকেই আমাদের লক্ষ্যটা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসা এবং দ্রুত আমাদের অর্থনীতিকে আবার একটা স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থানে নিয়ে আসা। নির্বাচন যত দেরি হবে দেশ ততই অস্থিতিশীল হবে বলে এ সময় সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বিনিয়োগ করবে বলে মন্তব্য করেন তিনি। যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সার্ভাইভ করেছে। যারা এই ধরনের এই মতবিরোধ সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে, সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরোধে গেছে, গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি হয়েছে, অর্থনীতি তাদের ভেঙে পড়েছে। বক্তারা বলেন, শুধু পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আগাম ভোট কিংবা অনলাইন ভোটিং এর ব্যবস্থাও চালু করা যেতে পারে। পাশাপাশি অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান তারা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। চুরি ডাকাতি রোধে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসা সব জাহাজে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথেই বিরোধে জড়িয়েছেন শিপিং এজেন্টরা। বন্দরের সেল থেকে ওয়াচম্যান না নিলে কোনো জাহাজকে এনওসি বা অনাপত্তি পত্র দেয়া হবে না বলে চিঠি দেয় নিরাপত্তা দপ্তর। এতে ক্ষুব্ধ শিপিং এজেন্টরা। এ নিয়ে কার্যকর সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। জেটি ও বহির্নোঙরে জাহাজের চুরি ডাকাতি ও জলদস্যুতা ঠেকাতে দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষ তাদের সেল থেকে নিবন্ধিত ওয়াচম্যান নিয়োগ দিতে শিপিং এজেন্টদের চিঠি দিয়ে আসছিল। যদিও জেটিতে এই নির্দেশনা কার্যকর হলেও বহির্নোঙরে সীমিত সংখ্যক জাহাজ ওয়াচম্যান নিয়োগ দেয়। খরচ বেশি হওয়ায় বন্দরের সেল থেকে ওয়াচম্যান নেয় না শিপিং এজেন্টরা। সম্প্রতি এক চিঠিতে বন্দরের ওয়াচম্যান সেলের নিবন্ধিত ওয়াচম্যান ও প্রত্যয়নপত্র না দিলে কোনো জাহাজ বন্দর ত্যাগের অনাপত্তিপত্র পাবে না বলে জানানো হয়। সেই সঙ্গে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি দৈনিক ১,০০০ ও খাবার ভাতা ৩০০ টাকা নির্ধারণ করা হয়। এটি বাস্তবসম্মত নয় দাবি করে শিপিং এজেন্টরা জানান, জাহাজে বহিরাগত লোক থাকাকে অনিরাপদ মনে করায় অনেক ক্যাপ্টেন ওয়াচম্যান নেয় না। এছাড়া আইএমও এর বিধান অনুযায়ী সিকিউরিটি লেভেল 1 মানের বন্দরে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক নয় বলেও দাবি তাদের। শিপিং এজেন্টদের অভিযোগ, বন্দরের নিবন্ধিত ওয়াচম্যানরা কোনো নিরাপত্তা সংস্থার নয়, বেসরকারি প্রতিষ্ঠানের, অথচ তাদের বেতন ৩ গুণ বেশি। এক্ষেত্রে বন্দরের নিবন্ধিত ওয়াচম্যান নিতে বুকিং সেল থেকে বাধ্যতামূলক প্রত্যয়নপত্র নেয়া তাদের জিম্মি করার শামিল। এতে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং শিপিং কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারে নিরুৎসাহিত হবে বলে মনে করেন তারা। চট্টগ্রাম আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজগুলা আগমন হয়, সেই জাহাজগুলোতে ওয়াচম্যান, আমাদের নিজস্ব ওয়াচম্যান এবং বন্দরের যে ওয়াচম্যান, এটার ব্যবধান হচ্ছে প্রথমত খরচ অনেক বেশি, দ্বিতীয়ত তাদের সমস্ত আসা যাওয়ার যাতায়াত খরচ এবং তাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, তাদের জন্য টেন্টিংয়ের ব্যবস্থা করা, সব কিছু আমাদেরকেই করতে হবে। আলটিমেটলি এটা আমার ইমেজ ফ্যাক্টর। সো এটাকে এভাবে কঠিনভাবে, কারণ শিপিং এজেন্টকে ধরা, শিপিং এজেন্টকে দায়িত্বের মধ্যে আনা, এটা তো আমরা তো লাইসেন্সারি, পোর্টের সাথে আমরা এনলিস্টেড, কাস্টমারের সাথে এনলিস্টেড, এইভাবে জিম্মি করা তো আমাদেরকে দরকার নাই।
এদিকে বহির্নোঙরের জাহাজে ওয়াচম্যান সরবরাহকারী সংগঠন বলছে, আদালতের রায় উপেক্ষা করে পেশাদারদের বাদ দিয়ে চট্টগ্রাম বন্দর বাইরের লোকদের ওয়াচম্যান সেলে নিবন্ধন করেছে, যা অবৈধ। মালিকের সাথে সমঝোতা করে বেতন দিতে হবে। আর এখন যেটা করতেছে ওরা ব্যবসার জন্য করতেছে। ওরা প্রথমত এটাকে বৈধ করতে হলে আমাদেরকে নিয়োগ দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় আছে, আমি কন্ট্রোম ফাইলও রেডি করছি সুপ্রিম কোর্ট থেকে। এক্ষেত্রে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করলে সেটি গেজেট হিসেবে প্রকাশ এবং বন্দরের ট্যারিফ কাঠামোয় অন্তর্ভুক্তের দাবি শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেয়ার কথাও বলেন তারা। আমাদের কথা যে স্বচ্ছতা দরকার, এটাকে যদি আজকে আপনার ট্যারিফের মধ্যে ইনক্লুড করে, সরকার যদি মনে করে যান নতুন, যেমন আমাদের আনসার বিডিআর এরকম যদি কোনো একটা জাহাজের পাহারা দেওয়ার জন্য যদি কোনো সংস্থা করে এটাকে দিলে তাহলে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার কস্টকে ইনভলভ করা মানে আলটিমেট আমাদের প্রোডাক্টের উপর পড়বে, আমাদের দেশের উপর। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আইএসপিএস কোড বা কমপ্লায়েন্স বাস্তবায়নে চুরি ডাকাতি রোধে নৌবাণিজ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে জাহাজে প্রশিক্ষিত ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। আর ন্যায্যতার ভিত্তিতে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এটা বাংলাদেশের সমস্ত সমুদ্র বন্দরের জন্য যে ওয়াচম্যান আছে তাদের জন্য একটা ন্যূনতম বেতন তারা নির্ধারণ করে দিয়েছেন, যেটা অন্যান্য সমুদ্র বন্দরগুলোর জন্য কার্যকরী। ওয়াচম্যান রাখার বিষয়টা এইটা আইএসপিএস কোড অনুযায়ী আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদের জন্য চট্টগ্রাম বন্দরকে নিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে ডিজি শিপিংয়ের যে ন্যূনতম ওয়েজটা দেওয়া হয়েছে সেইটা অনুযায়ী যদি সবাই করে তাহলে চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে। চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকলে আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যই এটা নিরাপত্তা বাড়াবে। এক একটি জাহাজে গড়ে 4 থেকে 6 জন ওয়াচম্যান লাগে। চট্টগ্রাম বন্দরের ওয়াচম্যান সেলে প্রায় 650 ও মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির অধীনে প্রায় 600 ওয়াচম্যান কাজ করে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। নরসিংদী জেলা পরিষদের অধীনে 11 কোটি টাকার 307টি প্রকল্পের কোনো খোঁজ নেই। 2 অর্থবছর আগে খাতা কলমে প্রকল্পগুলোর অনুমোদন না হলেও বাস্তবে চিত্র ভিন্ন। কোটি কোটি টাকার এই প্রকল্পগুলো আয়ের জন্য তাদের অনেকেই জানেন না এ সম্পর্কে। প্রকল্পের প্রায় 11 কোটি টাকা কোথায়, থলের বেড়াল কারা? কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের অনুসন্ধান। 2023-24 অর্থ বছরে নরসিংদী জেলা পরিষদের অধীনে রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 5 লাখ টাকা। তবে টাকা বরাদ্দ হলেও দেখা যায়নি দৃশ্যমান অগ্রগতি। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বহিরাগত ও বখাটেদের প্রবেশও ঠেকাতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। ব্যাঘাত ঘটছে পাঠদানে। আবেদন করার পরে আমাদের যে মুক্তিযোদ্ধা কমান্ডার আছে এখানে একজন, উনিও আমাদের ম্যানেজিং কমিটির সদস্য ছিল। উনি আমাকে মৌখিকভাবে জানাইছে যে আপনি যে আবেদনটা করছিলেন তো 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে। আমরা শুনলাম যে এখানে একটা বরাদ্দ হয়েছে 5 লাখ টাকার মতো, তখন আমরা বেশ আশ্বস্ত ছিলাম যে হবে এবং আমরা সেটা পাবো। 2 বছরের মতো, 1.5-2 বছর। তো অদ্যবধি এই বাউন্ডারিটা না পেয়ে আমরা আসলে হতাশা। রায়পুরার মরজাল এলাকার লাকি ফাউন্ডেশনের এই বাউন্ডারি দেয়াল নির্মাণের টেন্ডার পাস হয় 2024 সালের জানুয়ারিতে, যার মূল্য ধরা হয় 5 লাখ টাকা। কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি। নামমাত্র একটি ছোট দেয়াল দেখা গেলেও সেটি কোন খাতে নির্মাণ হয়েছে জানেন না স্থানীয়রা। এদিকে রায়পুরার আদিয়াবাদ এলাকার একটি সামাজিক কবরস্থানের চিত্রও একই। 3 লাখ টাকা বরাদ্দ হলেও সেখানেও নেই চোখে পড়ার মতো কর্মতৎপরতা। কেউ জানেনই না লাখ টাকার এই প্রকল্প সম্পর্কে। একই অবস্থা নরসিংদীর মনোহরদী সহ জেলার 6 উপজেলার 307টি ছোট বড় প্রকল্পের। এলাকাবাসীর অনেকেই জানেন না এই প্রকল্প সম্পর্কে। বাউন্ডারি আর কবরস্থানের বাউন্ডারি কাজ হয়েছে না। হালা জামে মসজিদে একটা রোড হওয়ার কথা ছিল 10 লাখ টাকা ফান্ডে, কিন্তু আমরা আজ পর্যন্ত এটা পাই নাই। আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মনিরের হস্তক্ষেপে এসব প্রকল্পে হেরফের হয়েছে বলে ধারণা স্থানীয়দের। গণ অভ্যুত্থানের পর এখনও পলাতক মনির হোসাইন।
জেলা পরিষদ বলছে ইতিমধ্যে ৩০৭টির মধ্যে ১২২টি প্রকল্প বাদ করা হয়েছে, বাকি ১৮৫টি প্রকল্প রয়েছে কাজের অপেক্ষায়। এডিপির যেটা আমার ৩.৫ কোটি টাকার ১০৩টা প্রকল্প নেওয়া ছিল, ৩.৫ কোটি টাকার ১০৩টা প্রকল্পের মধ্যে ১,৬৭,০০,০০০ টাকার ৪৬টা প্রকল্প যৌক্তিকতা না থাকে বাতিল করা হয়েছে। বাতিল করে নতুন প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, অনুমোদন আসলে ইনশাল্লাহ কাজ শুরু করব। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয় ১১,২৯,০০,০০০ টাকা। এর মধ্যে বাতিল হওয়া প্রকল্পগুলোর অর্থ পুনরায় চলতি বছরে কাজের উপযোগী করা হবে বলে দাবি জেলা পরিষদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে আউশ ধান। সপ্তাহের ব্যবধানে মন প্রতি নতুন ধানের দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। তবে পুরানো বড় মৌসুমের ধান ১৬০০ টাকা মন দরেই বিক্রি হচ্ছে। ধানের দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে জানাবেন আব্বাস আলী। আব্বাস, ধানের দরদাম সম্পর্কে জানাবেন। জ্যোতিকা, বেশ কিছুদিন থেকেই নওগাঁয় আউশ মৌসুমের ধান কাটামাড়াই শুরু হয়েছে। বলা যায় যে আউশ কাটামাড়াই এখন ভর মৌসুম এবং এইসব ধান কৃষকদের হাত ধরে হাট বাজারে বিক্রি হচ্ছে। প্রকারভেদে ধান বিক্রি হচ্ছে ৯৫০ টাকা থেকে শুরু করে ১,০৫০ টাকা মন দরে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে নতুন এইসব ধান প্রতি মন ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম কমেছে। আর দামের কথা যদি বলি, যে প্রকারভেদে বিক্রি হচ্ছে, পারিজা বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ৯৬০ টাকা মন দরে, ব্রি ৪৯, ৫৬ এবং ১৯ জাতের ধান বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,০৫০ টাকা মন দরে। যেহেতু ধানের দাম কমে এসেছে, এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। তারা বলছেন যে গত বছর মৌসুমের শুরুতে আউশ এইসব ধান বিক্রি হয়েছিল ১১০০ টাকা মন দরে এবং ফলনও মোটামুটি ভালো ছিল। তবে এবছর ধানের ফলন যেমন কম হয়েছে এবং ধানের দামও তুলনামূলক কম। তারা বলছেন যে ধানের গাছ থেকে যে সময় ধানের শীষ বেরোয়, ঠিক সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টির কারণে অনেক ধান চিটায় পরিণত হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন মাঠে মাঠে এখনো ধান রয়েছে এবং ধানে পোকার উপদ্রব হওয়ার কারণে অনেক শীষ মরে গেছে। এতে করে বলা যায় যে ধানের ফলন কম হয়েছে। কৃষকরা বলছেন যে এবছর যেহেতু ধানের উৎপাদন খরচ বেশি হয়েছে এবং ধানের ফলন কম হয়েছে এবং ধানের দামও তুলনামূলক কম। তারা বলছেন যে ধানের উৎপাদন খরচ যেহেতু বেশি হয়েছে, অর্থাৎ সার, কীটনাশক, জ্বালানি খরচ এবং শ্রমিক খরচ সহ প্রায় বিঘাতে ১,৫০০ টাকা পর্যন্ত বেশি পড়ছে। সেক্ষেত্রে যদি তারা ধান ১৩০০ টাকা মন পর্যন্ত তারা বিক্রি করতে পারতেন, সেক্ষেত্রে তাদের জন্য অনেকটাই সুবিধা হতো বলে জানিয়েছেন কৃষকরা। তারা আরও বলছেন যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অনেকটা নর্মাল রয়েছে, এই কারণে ধানে অনেকটা রস বা ভেজা ভেজা ভাব রয়েছে, যার কারণে কেমন দাম কম পাচ্ছেন কৃষকরা। আরও বলছেন যেহেতু চাল আমদানি হচ্ছে আর আমদানির প্রভাব অনেকটা ধানের বাজারে পড়েছে, যার কারণে যারা ব্যবসায়ী রয়েছেন তারা ধান কম পরিমাণ কিনছেন এবং এই কারণে ধানের দাম অনেকটা কম হতে পারে বলে তারা জানিয়েছেন। আর জেলাতে যে পরিমাণ ধানের আবাদ হয়েছে তা থেকে বলা যায় যে প্রায় ৫৮,৬৯৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় ২,৯০,০০০ টন ধান উৎপাদনের আশার হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে যদি বলা যায় যে প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার ধান সরবরাহ হয়েছে এবং ইরি বড় মৌসুমের ধান কাটারি এবং জিরাশাল বিক্রি হচ্ছে আগের দামে, অর্থাৎ ১৬০০ টাকা মন দরে ধান বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। ধানের দরদাম জানাতে নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে শাকসবজির দাম, বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। এ নিয়ে আরও জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, সবজির বাজার দর কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আসলে চাঁদপুরের এই পাল বাজার থেকে কিন্তু যারা খুচরা পর্যায়ের বিক্রেতা রয়েছে তারা কিন্তু সকাল সকাল এসেই পাইকারি দরে কিন্তু কাঁচামাল কিনে নিয়ে যায়। আজকের বাজার কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজিতে ৫০ টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে, ৫ টাকা থেকে শুরু করে। আসলে এই কাঁচামালের দাম বাড়ার কারণে যারা খুচরা পর্যায়ের বিক্রেতা রয়েছেন তারা কিন্তু ভোক্তাদের কাছে আরো বেশি দামে কিন্তু আসলে পণ্য বিক্রি করে থাকেন এবং দাম বাড়ার কারণে যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু কিছুটা বিপাকেই পড়েছেন, যেহেতু নিত্য পণ্যর দ্রব্য মূল্যের দাম
ঊর্ধ্বগতি থাকার কারণে কিন্তু তারা আসলে হিমশিম খাচ্ছেন। আসলে তাছাড়া সকাল থেকে কিন্তু চাঁদপুরের আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন। আমি আছি এই মুহূর্তে পালের বাজারে, যেখানে কিন্তু আসলে আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এখানে বেশ বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। যদি আমি আপনাকে যদি কিছু শাকসবজির দাম যদি জানাই, সেক্ষেত্রে কিন্তু আজকের বাজারে কিন্তু বেগুন বিক্রি করা হচ্ছে 40 টাকা, যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় 5 টাকা বেশি দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া পটল বিক্রি করা হচ্ছে 50 টাকা, গেল সপ্তাহের পটল আজকে বিক্রি করা হচ্ছে 60 টাকা। তাছাড়া একই দামে কিন্তু কাঁকরোলও কিন্তু একই দামে বিক্রি করা হচ্ছে, এবং শাকের মধ্যে লাল শাক এবং অন্যান্য যে শাক রয়েছে তাও কিন্তু 30 থেকে 35 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আসলে এই দাম বাড়ার কারণে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম কিছুটা কিন্তু বেড়েছে, তবে সরবরাহ যদি স্বাভাবিক হয় তাহলে কিন্তু দাম আবার কমবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে যৌথিকা এই ছিল আমাদের চাঁদপুর থেকে কাঁচাবাজারের সবশেষ সংবাদ। চাঁদপুর থেকে সবজির বাজার দর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সোনালী আঁশ খ্যাত ফরিদপুরে বেড়েছে পাটকাঠির কদর। একসময় রান্নার ছাউনিতে তৈরিতে কাজে লাগত, সীমাবদ্ধ ছিল, তবে এখন এই রূপালী কাঠি দিয়ে তৈরি হচ্ছে চারকোল পাউডার, বোর্ড আর কালি। বাড়ছে রপ্তানির সম্ভাবনাও। বিস্তারিত জানাচ্ছেন মফিজুর রহমান শিপু। পাট উৎপাদনে যে হারে খরচ বেড়েছে ঠিক সেভাবে বাড়েনি বাজার দর, তাই কৃষকরা ক্ষতি পুষিয়ে নিচ্ছেন পাটকাঠি বিক্রি করে। এখন জেলার সর্বত্র চলছে পাটকাঠির কেনাবেচা। গত কয়েক বছর আগেও পাটকাঠি তেমন গুরুত্ব ছিল না, তবে এখন চাহিদা বাড়ায় দূর দূরান্ত থেকে পাটকাঠি কিনতে আসছেন ব্যবসায়ীরা। 100 আঁটি পাটকাঠি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। তবে তুলনামূলকভাবে পাটকাঠির মূল্য আগের চেয়ে অনেক বেশি হলেও লাভের মুখ দেখতে পারছেন না কৃষকরা। বাংলাদেশে পাট কাটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পাট কাঠের একটু মূল্য পেয়েছি, কিন্তু পাটের মূল্য তোমরা পাইতেছি না। সালতানগর কিন্তু খুব ভালো আছে, পাট কাঠির খুব মূল্য দিতেছে, সবাই ভালো আছে। এই কারণেই মানে কৃষকের উপকার হইতেছে। আমাকে আয় ব্যয় সমান সমান নয়, কোনো ব্যবসা থাকে না। এই পাট করি কিছু বিক্রি করি, ওই পাট করিতে কিছু পয়সা থাকে। বৃষ্টির কারণে তো পাট তেমনই হয় নাই, তারপরে মোটামুটি দাম হিসেবে যা হয়েছে মোটামুটি ভাবে লস হবে না আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে প্রায় ৮৬,০০০ হেক্টর জমিতে হয়েছে পাটের আবাদ। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৪ লাখ টন কাঠি। বাজার মূল্য ৫০০ কোটি টাকারও বেশি। পাটের পাশাপাশি কৃষকের এই শিল্পটাকে যদি আরও সম্প্রসারণ করা যায়, তাহলে কৃষক যে একটি পাটকাঠির থেকে যে তাদের যে মূল্য, সেই ন্যায্য মূল্য পাবে, এবং যেটাতে করে পাট উৎপাদনকে আরও লাভবান করা সম্ভব। বহুমুখী ব্যবহার বাড়ায় পাটের পাশাপাশি পাটকাঠিও পাচ্ছে সমান গুরুত্ব। চাষিরা পাট বিক্রি করে খুব বেশি লাভবান না হলেও পাটের কাঠিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন চাষিরা। এখন ফরিদপুর। আমের বাগানে চাষ হচ্ছে আনারস। বিরল এই ঘটনা নওগাঁর বরেন্দ্র এলাকায়, যেখানে সাথী ফসল হিসেবে আম বাগানে চাষ হচ্ছে আনারস। এমনকি কৃষকদের সহায়তায় সাপাহার, পোরশা আর নিয়ামতপুর উপজেলার 7 জনকে আনারসের চারা দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তাই সাথী হিসেবে ফসল সম্ভাবনায় আনারস চাষে চাষিদের আগ্রহ বাড়ছে। বিস্তারিত আব্বাস আলীর প্রতিবেদনে। বরেন্দ্র ভূমির সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে ধানের আবাদ কমিয়ে বেড়েছে আমবাগান, আর সারা বছরই আমবাগানের নিচে জায়গা পড়ে থাকে। এই ফাঁকা জায়গায় আনারস চাষে উদ্বুদ্ধ হচ্ছে চাষিরা। সাথী ফসল হিসেবে পরীক্ষামূলকভাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে দেয়া উন্নত জাতের MD2 আনারস চাষ করছে অনেকে। জেলার তরুণ উদ্যোক্তা সোহেল রানা গত বছরের এপ্রিল ও মে মাসে BMDA প্রকল্প থেকে পাওয়া 5000 আনারসের চারা রোপণ করেছেন। প্রতি পিস আনারস 50 টাকা হিসেবে বিঘাপ্রতি প্রায় 1.5 লাখ টাকা বিক্রির আশা তার। সোহেলের মতো পোরশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান আলম গত বছর 4000 চারা রোপণ করেছেন। এই অঞ্চলে যে আমের যে নতুন বাগানগুলো হচ্ছে, তারাও আগ্রহী এটা লাগাতে, কারণ এটা 1 বছরের মধ্যেই হারভেস্ট করা যায়। 1 বছরের মধ্যে মোটামুটি ফল পাওয়া যায়। এবং আনারস আমরা যদি অ্যাভারেজ 50 টাকা পিছু ধরি পাইকারি, তাহলে দেখবেন যে 1 বিঘা জমিতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার আনারস পাওয়া যায় আনারসে। এবং পরিচর্যাটা খুবই কম লাগে, উঁচু জমিতে হয়, এটা ভালো। আমরা এই আনারস থেকে অর্থ পেতে পারি,
আমাদেরকে কীটনাশক এবং সারের কোনো বাড়তি খরচ করতে হবে না। আমরা এই ছায়াযুক্ত স্থানেই আমরা আনারসের ভালো একটা ফসল পেতে পারি। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, অনেকেই আনারসের ক্ষেত দেখতে এবং পরামর্শ নিতে আসছে। নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জানান, বরেন্দ্র এলাকায় স্বল্প পানিতে ফল ও ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রকল্পের আওতায় দেশি বিদেশি 26 প্রজাতির ফল ও ফসলের সংস্থান হয়েছে। বাগানের মধ্যে ফাঁকা জায়গা কিছু জায়গা পড়ে থাকে, ওই জায়গার মধ্যে আনারস আমরা চাষ করছি, কিন্তু আনারস লাভজনক। এই বরেন্দ্র এলাকাতে আগে কখনো আনারস চাষ হয়নি, এই প্রথম রায়ন ভাই নিয়ে আসছে আনারস চারা। এখানে চারা ভালোই হয়েছে, আনারসও হচ্ছে ভালো। ফাঁকা জমিতে আনারস চাষ এটা আগামীতে লাভজনক হচ্ছে। আমরাও কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বলছি যে আপনাদের যে ফাঁকা জমিগুলো আছে সে জমিগুলোতে আপনারা আনারস গাছ রোপণ করেন, আগামীতে আনারসের ফলন পাওয়া যাবে। এ মাটিতে আনারস একটি সম্ভাবনাময় ফসল। এই অঞ্চলে আমরা চাষাবাদ করতেছি এবং কৃষকরা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আমাদেরকে এবং তারা লাভবান হচ্ছে। আগামীতে যেসব ফল আমরা লাগাইছি এগুলো কিন্তু গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে একটি সম্প্রসারিত হচ্ছে এবং গোটা বরেন্দ্র অঞ্চলেই এটার ব্যাপক বিস্তৃতি ঘটবে বলে আমি আশা করি। জেলার 3 উপজেলায় 7 জন কৃষককে প্রায় 28,000 চারা দেওয়া হয়েছে। আনারস চাষ বাড়লে কৃষকরা অর্থনৈতিক দিকে লাভবান হবে এবং পুষ্টির যোগান দেওয়া সম্ভব হবে। আব্বাস আলী, এখন নওগাঁ। দেশের রোগীদের সুরক্ষা নিশ্চিতে জাপানে অনুষ্ঠিত রিউমাটোলজিস্টদের অ্যাপলার কংগ্রেসে যুক্ত হয়েছেন ফিজিওথেরাপিস্টরা। এখন টিভির সঙ্গে কথা বলেছেন ফিজিওথেরাপিস্ট ডক্টর মোহাম্মদ আলী। কিছুক্ষণ আগে জাপান থেকে বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার মুজাহিদ শুভ। জাপানে যে কংগ্রেস চলছে সেখানে 3,000-এর অধিক বিশেষজ্ঞ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এসেছেন। রিউমাটোলজিস্ট ছাড়াও আমরা দেখেছি এখানে ফিজিওথেরাপিস্টরাও এসেছেন। তারা কেন এসেছেন তাদের কাছে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডক্টর মোহাম্মদ আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি যে রিউমাটোলজিস্ট ছাড়াও ফিজিওথেরাপিস্টদের আসলে এখানে রোলটা কি সেটি যদি আপনি আমাদের বলেন। এই কংগ্রেসটা হলো আসলে রিউম্যাটোলজির। এখন রিউম্যাটোলজিটা একটা কিন্তু ভাস্ট সাবজেক্ট। এটা ধরেন রিউম্যাটোলজির ইনফ্লামেশনের কারণে আপনার লো ব্যাক পেইন হতে পারে, নি পেইন হতে পারে, হাতে পেইন হতে পারে। সিমটোম্যাটিক যে ট্রিটমেন্টটা আছে, ঠিক একটু আগে আমরা যে সেশনটাতে অংশগ্রহণ করলাম এটা ছিল ডিজিটাল পেইন ম্যানেজমেন্টের উপরে। তো সেইখানে ডিজিটাল পেইন ম্যানেজমেন্টে ফিজিওথেরাপির কত বড় ভূমিকা আছে, যেমন ইনফ্লামেটরি লো ব্যাক পেইনে। এই অথর কিন্তু খুব এক্সটেন্সিভলি এটা বলেছে এবং তার একটা ক্লিনিক্যাল ট্রায়াল ছিল, সেই ট্রায়ালের রেজাল্টগুলো উনি আমাদেরকে শো করেছে। আপনার পেইন ম্যানেজমেন্ট একটা টিম ওয়ার্ক। একজন রিউম্যাটোলজিস্ট ডিজিজ মডিফাইং ড্রাগ উনি দেবেন, দেওয়ার পরে ডিজিজ মডিফাইং ড্রাগ তো আপনার পেইন কিল করবে না, এটা ডিজিজ মডিফাই করবে। পেইন কিলারের জন্য তো আপনাকে হয় এনসাইডস ব্যবহার করতে হবে, না হয় ফিজিওথেরাপি ব্যবহার করতে হয়। আরেকটা ব্যাপার আছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি দেখে থাকবেন যে ডিফর্মিটি গ্রো করে। যদি আপনি ফিজিওথেরাপির মধ্যে থাকেন কখনো আপনার রিউম্যাটিক ডিজিজ ডিফর্মিটি গ্রো করতে পারবে না। এখানে একটা বিশাল রোল আছে। আবার যে রুগীটার ডিফর্মিটি অলরেডি তৈরি হয়ে গেছে তাকে আবার আগের অবস্থায় ফেরত আনাতে ফিজিওথেরাপির বিশাল সামগ্রিক বিষয়ে আপনারা কাজ করছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম যে রিউমাটোলজিস্ট ছাড়াও এখানে নার্সরাও এসেছেন এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। ফিজিওথেরাপিস্ট আমার সঙ্গে কথা বললেন। সব মিলে বাত ব্যথা সংক্রান্ত যে বলা হচ্ছে যে প্রায় 700-র কাছাকাছি রোগ, এই রোগীদেরকে সুস্থ জীবনে ফেরানোর জন্য সমন্বিত প্রচেষ্টা, এবং তারাই এই কনফারেন্সে এসে শেখার চেষ্টা করছেন যে নতুন কি তথ্য তারা নিয়ে যাবেন রোগীদেরকে সুস্থ করবার জন্য। তো এই ছিল এখানকার সবশেষ খবর। নাইজেরিয়ার বর্নো রাজ্যের দারুল জামাল গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। শুক্রবার নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো এই হামলায় বাস্তুচ্যুতরা ছাড়াও প্রাণ গেছে 5 সেনা সদস্যের। গেল কয়েক বছর ধরে আশ্রয় শিবির বন্ধ করে বাস্তুচ্যুত নাইজেরিয়ানদের গ্রামে ফেরত পাঠাচ্ছিল সরকার। তবে এই হামলা পুনর্বাসন উদ্যোগ প্রশ্নবিদ্ধ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে হামলার পেছনে বোকো হারামের প্রতিদ্বন্দ্বী ইসলামিক টেস্ট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স সহ
বিভিন্ন গোষ্ঠীর হাত থাকতে পারে। এ ঘটনার পর দারুল জামাল গ্রামে অভিযান চালিয়ে ৩০ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে নাইজেরিয়ার বিমান বাহিনী। যুক্তরাজ্যে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশনের ব্যানারে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় শনিবার লন্ডনে গ্রেফতার অভিযান চালিয়েছে যুক্তরাজ্য পুলিশ। এই সময় ১৫০ শতাধিক আন্দোলনকারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই অবস্থায় বিক্ষোভকারীরা সতর্ক করে দিয়েছেন যে আইন করে গ্রেফতার অভিযান চালিয়ে নিরীহ গাজাবাসীর প্রতি জানানো যে সমর্থন তা থেকে পিছু হটানো যাবে না তাদের। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফিলিস্তিনি পতাকা হাতে লন্ডনের পার্লামেন্ট ভবন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। স্লোগানে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন তারা। এ সময় গ্রেপ্তার অভিযান চালিয়েও দমানো যায়নি যুক্তরাজ্যে থাকা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের। টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বহু আন্দোলনকারীকে। এভাবে অভিযান চালিয়ে গাজাবাসীর প্রতি সমর্থন থেকে তাদের দূরে সরানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন দেশটিতে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকরা। বরং গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার বার্তা দিয়েছেন তারা। Ordinary people who have never been on protests in their lives are, reckoning with their conscience. They're thinking, I cannot keep sitting. Thank you for being human. Sad that the government is wasting the police time doing this sort of stuff, but it's the way it is. Protest has been completely absurd, and I'm here to try and fight this repression as well as the proscription of Palestine action. গত জুলাই মাসে যুক্তরাজ্যে থাকা প্যালেস্তাইন অ্যাকশনের কিছু সদস্য দেশটির রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে ঢুকে হামলা চালায়। এরপর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে প্যালেস্তাইন অ্যাকশনের কার্যক্রম নিষিদ্ধ করে কিয়ার স্টারমার প্রশাসন। এরপর থেকেই মূলত প্যালেস্তাইন অ্যাকশনের ব্যানারে ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাস্তায় নামলেই চালানো হয় গ্রেপ্তার অভিযান। গত মাসে মাত্র একদিনেই ৫ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেরই বয়স ৬০ বছরের বেশি। প্যালেস্তাইন অ্যাকশনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধানও রাখা হয়েছে। এই অবস্থায় এটিকে অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনা করতে দেখা গেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মিত্রদেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার ব্যবহার হয় না যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থার অ্যাপ গুগল ম্যাপ, যার কারণে কিছুটা অসুবিধায় পড়তে হয় দেশটিতে ঘুরতে যাওয়া ভিনদেশি পর্যটকদের। পছন্দের গন্তব্যে পৌঁছানোর দিক নির্দেশনা পেতে প্রয়োজন হয় দেশটির তৈরি ৩টি ম্যাপিং অ্যাপের। যেসব কারণে দক্ষিণ কোরিয়া গুগল ম্যাপ বিরোধী হলো, আর তার আদ্যপান্ত জানাচ্ছেন তহিদুর রহমান। অজানা গন্তব্যে ছুটে চলার দিক নির্দেশনা দিয়ে বিশ্বজুড়েই জনপ্রিয়তা কুড়িয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগলের অ্যাপ গুগল ম্যাপ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতায় নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় অনেক জায়গাতেই গুগল ম্যাপের বিস্তার ঘটতে দেয়নি চীন ও রাশিয়ার মতো অনেক প্রতিদ্বন্দ্বী দেশ। বিষয়টি স্বাভাবিক হলেও মার্কিন মিত্র হিসেবে খ্যাত দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপ কাজ করে না, এমন তথ্যে যে কেউই অবাক হবেন। তবে আসলে ঘটনা সত্য। গুগল ম্যাপ সব জায়গায় কাজ না করায় দক্ষিণ কোরিয়ায় ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসুদের যাত্রা কিছুটা কঠিন হয়ে পড়ছে। এর বিকল্প হিসেবে স্মার্টফোনে ডাউনলোড করতে হচ্ছে কোরিয়ান তৈরি 3টি ভিন্ন অ্যাপ। এমনকি এসব অ্যাপের ব্যবহার বিধিও বেশ জটিল। ভুক্তভোগী পর্যটকদের দেয়া তথ্যের ভিত্তিতে এমন খবরই প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ভালো সম্পর্কের কারণে যে দেশটিতে মার্কিন সেনা পর্যন্ত মোতায়েন রয়েছে, সে দেশেই ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রের তৈরি ম্যাপিং অ্যাপের ব্যবহার নেই? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় দক্ষিণ কোরিয়া গুগলের মধ্যে দ্বন্দ্ব প্রায় ২০ বছরের পুরনো। জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে গুগলকে মানচিত্রের নেভিগেশন নির্দেশনাবলী অন্তর্ভুক্ত করতে দিচ্ছে না সিওল। এমন পরিস্থিতির জন্য অবশ্য গুগলকেই দায়ী করা হয়, কারণ ২০০৮ সালে বেশ কয়েকটি কোরিয়ান স্থানকে জাপানি নাম দিয়ে ম্যাপিং করেছিল গুগল। সে বিষয়টি মূলত গুগল সিউলের সম্পর্ককে জটিল করে তোলে, কারণ ম্যাপে ব্যবহার করা বিতর্কিত নামগুলো দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়, যা ১৯ শতকের প্রথম ৩ দশকেরও বেশি সময় ধরে জাপানি ঔপনিবেশিক অঞ্চল ছিল। এরপরে মূলত গুগলকে ম্যাপিং করতে বাধা দেয়
দেশটি। এমনকি কর্তৃপক্ষ যুক্তি দেখায় এর অনুমতি দিলে তাদের সামরিক ঘাঁটি এবং সরকারি সুযোগ সুবিধাজনিত তথ্য বাহিরে প্রকাশ পেলে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই অবস্থায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এবং যোগাযোগ বিভাগের অধ্যাপক স্কট ম্যাককুয়ার মনে করছেন, গুগল ম্যাপের কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে সিউলের উদ্বেগ সম্ভবত অতিরঞ্জিত, কারণ প্রয়োজনে গুগল ছাড়াও বিভিন্ন মাধ্যমে মানচিত্র পাওয়া যায়। এদিকে গুগল বলছে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার আপত্তিকর তথ্য ম্যাপ থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে গুগল ম্যাপকে যাতে কিছুতেই দেশের ডেটা ব্যবহারের অনুমতি দেয়া না হয় সে ব্যাপারে সোচ্চার কোরিয়ার ম্যাপিং অ্যাপ নাভার এবং কাকাওয়ের মতো প্রতিষ্ঠানগুলো। এমনকি এটি করলে কোরিয়ান কোম্পানিগুলোর বিরুদ্ধে অবিচার করা হবে বলেও যুক্তি তুলে ধরা হয়েছে। এছাড়া 239টি সংস্থার উপর চালানো সাম্প্রতিক এক জরিপে 90% গুগল মানচিত্রে দেশের ডেটা রপ্তানির বিরোধিতা করেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর। আর মাত্র দিন চারেক পরেই এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে বাংলাদেশ। আর নেদারল্যান্ডসের সঙ্গে সর্বশেষ সেই সিরিজের মাধ্যমে প্রস্তুতির সবটা নিয়েছে বাংলাদেশ। তবে প্রশ্ন কিন্তু একটা রয়ে গেছে, সেটি হচ্ছে ডাচদের সঙ্গে খেলা সিরিজের যেই রিয়াকশন তা কি দেখাতে পারবে ভবিষ্যতে আফগানিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ? সেই প্রশ্নেরই তথ্যপত্র খুঁজে বের করেছেন জুবায়ের আহমেদ। নেদারল্যান্ড সিরিজে ব্যাটে বলে দাপট। এশিয়া কাপের আগে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণে, তবে আত্মবিশ্বাসের পেছনে নেই রেকর্ডের সমর্থন। ক্রিকেটীয় সামর্থ্যে ডাচদের তুলনায় ঢের এগিয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। তুলনামূলক তথ্যপত্রটাও বর্তমান পরিস্থিতিতে দিচ্ছে না সান্ত্বনা। পরিসংখ্যান বলছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20তে বাংলাদেশ বেশ সাবলীল। ডাচদের বিপক্ষে টাইগার ব্যাটাররা রান তুলেছেন ওভার প্রতি 7.93 গড়ে। প্রতি উইকেটে রান উঠেছে 29-এর কাছাকাছি। বিশ্বের যে কোনো দেশের সাপেক্ষে এমন তথ্য নিঃসন্দেহে ঈর্ষণীয়। তবে কদিন পরেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে হাজির হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলো। একই মানদণ্ডে তাদের বিপক্ষে অনেকটাই পিছিয়ে টাইগারদের ব্যাটিং ইউনিট। এশিয়ান দেশ বিচারে আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বাজে পরিসংখ্যান বাংলাদেশের। রশিদ খানদের বিপক্ষে গড়ে উইকেট প্রতি রান মাত্র 17.63 আর ওভার প্রতি রান 6.85। গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান অবশ্য কিছুটা ভালো। পার্টনারশিপগুলোতে গড়ে রান উঠেছে 23-এর বেশি, ওভার প্রতি গড় 8.24। সুপার 4 উঠলে প্রতিপক্ষ হতে পারে ভারত, পাকিস্তানের মতো দল। সেখানেও অতীত রেকর্ডগুলো হতাশই করবে বাংলাদেশকে। তুলনামূলক সর্বশক্তি দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ঠিক কতখানি যথাযথ হয়েছে তা নিয়েই শুরু থেকেই ছিল নানা প্রশ্ন। তবে কি আরও একবার প্রস্তুতির মঞ্চে কেবল আত্মবিশ্বাস বাড়িয়েই বড় আসরে পা রাখছে বাংলাদেশ? উত্তরগুলো পাওয়া যাবে 9 তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপের ম্যাচে। জুবায়ের আহমেদ, এখন। আর এরই মাধ্যমে শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ও 144 ধারা জারি। বিকেলে সব পক্ষের সঙ্গে বৈঠক। ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। ইশতেহারে প্রতিশ্রুতির ছড়াছড়ি। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকটে নিরসনের জোর প্রার্থীদের। জাহাজের ওয়াচম্যান নিয়ে চট্টগ্রাম বন্দর সেল ও শিপিং এজেন্ট দ্বন্দ্ব। 3 গুণ বেশি মজুরিতে নিয়োগ বাধ্যতামূলক। নিরাপত্তা দপ্তর চিঠি দেওয়ার বিরোধ। এবং নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বোকো হারামের গুল হামলায় নিহত 60। দারুল জামা গ্রামে নির্বিচারে গুলি চালিয়ে আগুন দেয়া হয় ঘরবাড়িতে। শেষ করছি এখন সকাল। ওয়েবসাইটে দেখতে এখন টেলিভিশন ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।